আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি নাসির ফারুক, প্রভাষক, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি ফিন্যান্স ব্যাংকিং বীমা প্রথম পত্রে ষষ্ঠতম অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন এই অধ্যায় থেকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর প্রিয় শিক্ষার্থী, তোমাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা চলে আসছে, বিশেষ করে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের। সো তোমরা এই অধ্যায়টি বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো, কারণ এই অধ্যায় থেকে যে ম্যাথগুলো আসে এই ম্যাথগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আসে না, যার কারণে তুমি সহজেই এই চ্যাপ্টারের ম্যাথগুলো অ্যান্সার করতে পারো। আর হিউজ পরিমাণ ম্যাথমেটিক্স প্রবলেম বা ম্যাথমেটিক্স এক্সারসাইজ করতে হয় না, যার কারণে আমি আশা করি তোমরা এই অধ্যায় থেকে অবশ্যই অ্যান্সার করবে এবং এই অধ্যায়ের প্রশ্নগুলো সহজেই বুঝতে পারবে যদি তুমি আজকে আমার এই ক্লাসটি দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো অধ্যায় 6 বলতে দীর্ঘমেয়াদী অর্থায়ন। এখন দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে বিভিন্ন উৎস থাকে। একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস থাকে, একটি প্রতিষ্ঠানের বাহ্যিক উৎস থাকে। সো আজকে আমরা একটি প্রতিষ্ঠানের বাহ্যিক যে সকল উৎস থেকে দীর্ঘমেয়াদের জন্য অর্থ সংগ্রহ করে সে সকল উপাদানের কিছু ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করব। যেমন দীর্ঘমেয়াদী অর্থায়নের মধ্যে একটি আছে যেমন বন্ড, আরেকটা আছে ডিবেঞ্চার। সো বন্ড ও ডিবেঞ্চার কাকে বলে ফার্স্টে ধারণা থাকতে হবে। বন্ড ও ডিবেঞ্চার হলো একটি দীর্ঘমেয়াদী আর্থিক হাতিয়ার যেটি একটি সুনামধন্য প্রতিষ্ঠান ইস্যু করে দীর্ঘ সময়ের জন্য অর্থ সংগ্রহ করে থাকে। সো বন্ড এবং ডিবেঞ্চারের মধ্যে আরেকটা পার্থক্য হলো বন্ড হলো জামানতযুক্ত এক ধরনের ঋণ বা ঋণপত্র, আর ডিবেঞ্চার হলো জামানতহীন এক ধরনের ঋণপত্র। সো প্রিয় শিক্ষার্থী, আমরা কথা না বাড়িয়ে আজকে ফার্স্টে দেখি ম্যাথমেটিক্স প্রবলেমের ক্ষেত্রে আমাদের কিছু বেসিক থিঙ্ক আছে। বেসিক থিঙ্ক বলে জাস্ট আমরা একটু অ্যাপ্লাই করি। দেখো এখানে তিন ধরনের ম্যাথ আছে, আমি তিনটি উদাহরণ দিয়েছি। সো আমরা তিন ধরনের ম্যাথমেটিক্স প্রবলেমগুলো তোমাদের সলভ করতেছি যাতে করে তুমি সহজেই এই ধাঁচের ম্যাথ আসলে যেন ধরতে পারো। সো প্রিয় শিক্ষার্থী, আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে আমরা এক নম্বর হলো যেটা বলছি বন্ড। আমরা জানি একটা প্রতিষ্ঠান যখন বন্ড অথবা বন্ডের জন্য যে পত্র ইস্যু করে তখন সে এ বন্ডের গায়ে একটি নির্দিষ্ট হারে সুদ উল্লেখ করে দেয় অথবা সুদ ছাড়া থাকে। সো যে প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে অর্থ সংগ্রহ করেছে তাদের কিন্তু নির্দিষ্ট হারে সুদের হার বা সুদ সরবরাহ করতে হয়, যা একটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। সো আজকে আমরা বের করব বেসিক্যালি হলো একটি বন্ডের কারেন্ট মূল্য বা বর্তমান মূল্য। সো বন্ডের বর্তমান মূল্য বের করার ক্ষেত্রে আগে ফার্স্টে কিছু প্রতীক শিখতে হবে, যে প্রতীকগুলোর মাধ্যমে আমরা এখানে অঙ্কগুলো করব। সো আমরা প্রিয় শিক্ষার্থী ফার্স্টে এই চ্যাপ্টার অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা একটা হলো বিবি বলতে বন্ডের বর্তমান মূল্য। কারণ ফার্স্টে আমাদের এই প্রতীকগুলো না জানলে আমরা অঙ্কগুলো ধরতে পারবো না। সো বিবি বলতে বন্ডের বর্তমান মূল্য। এখানে আরো আছে যেমন ইন্টারেস্ট, আই বলতে সুদের হার, সুদের পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, এখানে সুদের পরিমাণটা পার্সেন্টেজে থাকবে। যখন পার্সেন্টেজে থাকবে তখন বন্ডের বর্তমান মূল্য দ্বারা গুণ করে বের করে নিতে হবে, যাকে বলা হয় থেকে ফেস ভ্যালু। সো এটা হলো বন্ডের পরিমাণ। তৃতীয় নাম্বার হবে এখানে আর এর মান। আর এর মান বলতে প্রয়োজনীয় আয়ের হার। এটাকে বলা হয়ে থাকে প্রয়োজনীয় আয়ের হার। শিক্ষার্থী, আর এটা পার্সেন্টেজে থাকে। সো পার্সেন্টেজ আকারে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হয়। আর আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হলো বন্ডের লিখিত মূল্য, এফবি অথবা এটাকে বলা হয় এমবি, ম্যাচুরিটি ভ্যালু। যে কোনো একটা দ্বারা প্রকাশ করা হয়। যদি প্রশ্নে পূর্ণ মেয়াদে মূল্য না দেওয়া থাকে তখন আমরা এফবি কে এমবি ধরে থাকি। সো প্রিয় শিক্ষার্থী, এফবি অথবা এমবি বলতে বন্ডের লিখিত মূল্য। ওকে প্রিয় শিক্ষার্থী, আমাদের এই কয়েকটি উপাদান। আরেকটি হলো যেটা
এন, এন বলতে বোঝাচ্ছে সময় বা বছর। ওকে প্রিয় শিক্ষার্থী, আমাদের এই প্রতীকগুলো যদি ফার্স্টে তুমি মনে রাখতে পারো তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো খুব দ্রুত করতে পারবে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা 1 নম্বর শর্ততে যাই। দেখো, যদি প্রশ্নে লেখো সময় উল্লেখ করা না থাকে, অর্থাৎ যদি প্রশ্নের মধ্যে 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি, 15 বছর মেয়াদি এরকম কোনো কথা বলা না থাকে, তাহলে আমাদের যে ফর্মুলাটা হবে সেটা হলো, আমরা দেখাচ্ছি, দেখো, ভ্যালু অফ দ্য বন্ড ইজ ইকুয়াল এমবি ইন্টারেস্ট ডিভাইডেড ক্যারি। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা এটা হলো ফার্স্টের সূত্র, ক্যারি অথবা এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। সো ইন্টারেস্ট ডিভাইডেড আর, এটা হলো 1 নাম্বার শর্ত ছিল। আমাদের 2 নাম্বার শর্ত হলো, দেখো প্রিয় শিক্ষার্থী, যদি আমরা 2 নাম্বার শর্তটা লিখতেছি, যদি এন, এন বলতে সময়, এন ও আই এর মান দেওয়া থাকে বা মান উল্লেখ করা থাকে, তাহলে আমাদের যে সূত্রটা হবে এটা হলো ভ্যালু অফ দ্য বন্ড ইজ ইকুয়াল ইন্টারেস্ট ব্র্যাকেট 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস r টু দি পাওয়ার n ডিভাইডেড r প্লাস mb ডিভাইডেড 1 প্লাস r টু দি পাওয়ার n। আমরা জাস্ট এই দুইটা ফর্মুলার মাধ্যমে আমরা এই মানগুলো বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের আরেকটা শর্ত হলো, যদি আয়, আয় বলতে বোঝাচ্ছে সুদের হার, সুদের হার উল্লেখ না করা থাকে, তখন আমাদের সূত্রটা হবে ভ্যালু অফ দ্য বন্ড ইজ ইকুয়াল এমবি ডিভাইডেড 1 প্লাস r টু দি পাওয়ার n। সো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই 3 ধাঁচের ম্যাথমেটিক্স প্রবলেমগুলোই আমাদের পরীক্ষায় সবসময় দিয়ে থাকে, আর এগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা সহজে একটা প্রতিষ্ঠানের মূল্য বা বর্তমান মূল্য বের করতে পারি। সো আমরা আমাদের এই এখানে কিছু উদাহরণ দিয়েছি, দেখো 1 2 3 তিনটি উদাহরণ দিয়েছি। এই তিনটি উদাহরণের মাধ্যমে আজকে আমরা এই 3 ধরনের সূত্রগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। সো প্রিয় শিক্ষার্থী, আমরা স্টার্ট করি। ফার্স্ট আমি এই প্রতীকগুলো এখানে মুছে দিচ্ছি, দেন আমরা এই অঙ্কগুলো করব। ফার্স্টে দেখো প্লিজ, একটি প্রিয় শিক্ষার্থী এখানে কি বলেছে, একটি বন্ডের লিখিত মূল্য 1000 টাকা। সো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আমাদের লিখিত মূল্য এখানে দেওয়া ছিল, বন্ডের লিখিত মূল্য 1000 টাকা। সো আমরা 1000 টাকা লিখতে পারি। ওকে, এক নম্বর উদাহরণ অনুযায়ী। পরবর্তী দেখো কি বলছে, এবং কুপন রেট 13%। কুপন রেটকে সাধারণত সুদের পরিমাণ বা সুদের হার প্রকাশ করা হয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি সুদের হার প্রকাশ করি, সুদের হারকে এখানে 13% দেওয়া আছে। এই 13% কে আমরা সাধারণত বলেছিলাম সুদের হার পার্সেন্টেজ আকারে থাকবে, এটাকে তোমরা বন্ডের লিখিত মূল্যের সাথে গুণ করে বের করে নিতে হবে। সো বন্ডের লিখিত মূল্য ছিল 1000 টাকা। সো 1000 টাকা দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে আমাদের আলটিমেটলি আমাদের 130 টাকা চলে আসতেছে। সো একটা বন্ডের লিখিত মূল্য এখানে, সরি, সুদের পরিমাণ আসতেছে 130 টাকা। সো প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটি কথা বলছে, প্রয়োজনীয় আয়ের হার 10%। এখানে আমরা লিখেছিলাম, দেখো, প্রয়োজনীয় আয়ের হার 10%। সো আমরা যদি এখানে 10% কে পার্সেন্টেজ উঠাই, তাহলে 0.1 অথবা 0.10 আসবে। প্রিয় শিক্ষার্থী, এখানে নেই কি সময়, অর্থাৎ এই প্রশ্নের মাঝে কোনো সময় উল্লেখ করা নেই। সো যখন সময় থাকবে না, এই বাকি 3টি মান থাকবে, তখন বন্ডের বর্তমান মূল্য বের করতে হবে।
সো আমরা কি করব দেখো, এখানে বলেছে দেখো বন্ডের বাজার মূল্য, বাজার বলতে বোঝাচ্ছে বর্তমান মূল্য। সো বর্তমান মূল্য কত? প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছিলাম দেখো একটা শর্ত ছিল, যদি প্রশ্নে সময় উল্লেখ করা না হয়, অর্থাৎ n এর মান যখন না থাকবে, সো এই ফর্মুলার মধ্যে কোনো n এর মান নেই, যখন n এর মান থাকবে না তখন আলটিমেটলি আমাদের ফার্স্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। সো আমরা ফার্স্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করি। সূত্রটা কি ছিল? ভ্যালু অফ দা বন্ড ইজ ইকুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড আর। সো প্রিয় শিক্ষার্থী, আমরা যখন যদি এখানে ইন্টারেস্ট দেখো, ইন্টারেস্ট কত টাকা ছিল? ইন্টারেস্ট ছিল 130 টাকা। আর বলতে বলছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। সো এখানে কত আসছে? 0.1। আমরা যদি এই মানটুকু ক্যালকুলেশন করি তাহলে সহজে আমরা ফার্স্ট উদাহরণের অঙ্কগুলো করতে পারি। সো 130 ডিভাইডেড 0.10 বা 1। সো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের যে মূল্যটা আসছে সেটা হলো 1300 টাকা। শিক্ষার্থী, আমি আশা করি তোমরা সহজে এটা বুঝতে পারছো, কারণ এখানে কোনো কনফিউশন না। আমি বলেছি আগে যে এই চ্যাপ্টার অঙ্কগুলো অনেকটা সহজ এবং স্বাভাবিকভাবে তুমি অঙ্কগুলো করতে পারো। সো আমরা কি 1 নম্বর প্রবলেম সলভ করছি, এইভাবে আমরা প্রত্যেকটা প্রবলেম দেখি কি কি দেওয়া আছে সেই অনুযায়ী আমরা অঙ্ক করব। সো আমরা 2 নম্বর প্রবলেমে যাব। সো ফার্স্টের উদাহরণটা আমি কেটে দিচ্ছি। 2 নম্বর প্রবলেম ছিল যদি n ও i এর মান উল্লেখ করা থাকে। সো আমি প্রত্যেকটা উপাদান এখানে কেটে দিচ্ছি, কারণ আমাদের প্রত্যেকটা প্রয়োজনীয় আয়ের হার এখানে লাগবে। সো প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর বলেছে দেখো কি, এবিসি কোম্পানি প্রতিটি 2000 টাকা মূল্যের 10 বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে। এখানে বন্ড হবে বিকজ অফ বন্ড অথবা ডিবেঞ্চার। সো 2000 টাকা মূল্যের। সো আমরা বলছিলাম একটি বন্ডের গায়ে যে মূল্যটা দেওয়া থাকে সাধারণত সেটি বন্ডের লিখিত মূল্য দেওয়া থাকে। সো প্রিয় শিক্ষার্থী, এখানে বন্ডের লিখিত মূল্য হলো 2000 টাকা। সো আমরা 2000 টাকা লিখছি। পরবর্তীতে কি বলেছে একটু দেখো, বলেছে 10 বছর মেয়াদি। সো আমাদের এখানে আরেকটি ইনফরমেশন আছে যে এখানে n এর মান দেওয়া আছে, n এর মান হলো 10 বছর। ওকে, আমরা জাস্ট এই মানগুলো একটু সাইডে লিখি, দেখি আমরা সাইডে লিখে আমাদের সুবিধা হচ্ছে। আর এই উপাদানগুলোকে জাস্ট আমরা লিখেছি, তোমরা একটু মাথায় রাখো তাহলেই হবে। জাস্ট n এবং i এর মান দুটি থাকলে কি মানটা বসে। ওকে, সো প্রিয় শিক্ষার্থী, ফার্স্টে এখানে দেখো, এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এখানে বলেছে এবিসি কোম্পানির প্রতিটি 2000 টাকা মূল্যের। সো আমরা বলছিলাম ফেস ভ্যালু অথবা এমবি যে কোনো একটা দ্বারা প্রকাশ করা হয়। এখানে ফেস ভ্যালু ছিল 2000 টাকা। পরবর্তীতে বলেছে 10 বছর মেয়াদি। সো এখানে n বলতে সময় আছে 10 বছর। পরবর্তীতে দেখো বন্ড ইস্যু করেছে যার কুপন রেট বলতে বলছে সুদের হার। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যখন একটা বন্ড ইস্যু করে তখন বন্ড সরবরাহকারী ব্যক্তি, অর্থাৎ যারা অর্থ সরবরাহ করে, যাদেরকে বন্ড দেওয়া হয়ে থাকে, তারা নির্দিষ্ট সময় শেষে একটি নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকে। এখানে সুদের পরিমাণটা আছে 11%। সো আমরা সুদকে ইন্টারেস্ট অর্থাৎ ইন্টারেস্ট দ্বারা প্রকাশ করা হয়। ইন্টারেস্টের ক্ষেত্রে এখানে ছিল 11%। সো 11%। আমরা বলেছিলাম যে সুদ যদি পার্সেন্টেজ আকারে থাকে তাহলে লিখিত মূল্যের সাথে গুণ করতে হয়। সো আমরা লিখিত মূল্যের সাথে গুণ করে এটাকে টাকায় নির্ণয় করব। সো 2000 দা গুণ করলে দেখো আমাদের 2000 ইনটু 11%। ওকে, দেখো এখানে 220 টাকা আসবে আমাদের ইন্টারেস্ট সুদ। তারপরে দেখো কি বলছে, এবং প্রয়োজনীয় আয়ের হার 10% হলে প্রয়োজনীয় আয়ের হারকে r দ্বারা প্রকাশ করে। r সমান সমান এখানে 10%। আমরা যদি 10% লিখি তাহলে 0.10 অথবা শুধু 1 লেখা যাবে। তাহলে বলছে বন্ডের বর্তমান বাজার মূল্য কত। সো বন্ডের বর্তমান বাজার মূল্যকে আমরা BB what লিখতে পারি। সো প্রিয় শিক্ষার্থী, আমরা যখন এখানে ফর্মুলা দিয়েছিলাম, প্রথম ফর্মুলায় ছিল যখন n এর মান থাকবে না। 2 নম্বর বলেছিলাম যখন n এবং i অর্থাৎ সময় এবং সুদের হার দুটি যখন দেওয়া থাকবে তখন ফর্মুলা হয় দ্বিতীয়টা। সো এখানে দেখো আমাদের সময় দেওয়া আছে, সুদের হারও দেওয়া আছে। সো দুটি যখন থাকবে তখন বড় ফর্মুলাটা বা বৃহৎ যে ফর্মুলা সেটা হবে।
সো প্রিয় শিক্ষার্থী আমরা যদি লিখতে পারি এখানে আমরা জানি value of the bond is equal interest bracket 1 minus 1 divided 1 plus r to the power n divided r plus mb divided 1 plus r to the power n এই শর্তটা ছিল কোন অঙ্কের মাঝে যখন i এবং n দুটি দেওয়া থাকবে তখন এই ফর্মুলাটা বসাবো। শিক্ষার্থী এই ফর্মুলার প্রশ্নগুলো বেশি তোমাদের এসে থাকে। সো আমরা এই ফর্মুলাতে মানগুলো বসাচ্ছি, দেখো আমাদের অঙ্ক হয়ে যাবে। সো ইন্টারেস্ট দেওয়া ছিল দেখো 220 টাকা ব্র্যাকেট 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস r, r বলতে সুদের হার, এখানে আছে 0.10 অথবা 1 লিখতে পারো। এখানে n এর মান দেওয়া ছিল 10 বছর, সো আমরা 10 বছর লিখছি ব্র্যাকেট ডিভাইডেড 0.10 অর্থাৎ সো 0.10 প্লাস mb, আমরা বলছিলাম যে কোন অঙ্কের ফেস ভ্যালু অথবা এটাকে mb দ্বারা প্রকাশ করে। সো mb দেওয়া আছে এখানে, ম্যাচুরিটি ভ্যালু দেওয়া আছে 2000 টাকা 1 প্লাস 0.10 টু দ্য পাওয়ার 10। ওকে শিক্ষার্থী, আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে সহজেই ভ্যালু অফ দা বন্ড অর্থাৎ এই বন্ডের মূল্য বের করতে পারি। সো আমরা ক্যালকুলেটর অ্যাপ্লাই করে দেখি কত আসে। ফার্স্টে তোমরা এই ফর্মুলার এই মানটুকু বের করবা, দেন তুমি গুণ করবা 220 দ্বারা। সো আমরা একটু দেখি 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 10 0.10 to the power 10 1 minus 1 divided 1 plus 0.10 to the power 10 then divided 0.10। শিক্ষার্থী আমরা এইটুকু একটা নির্দিষ্ট মান পেয়েছি, এই সংখ্যার সাথে এটা গুণ করব। সো গুণ করি 220, আমরা গুণ করলে দেখো এখানে পাচ্ছি আমরা 1351.804763 প্লাস, আমরা জাস্ট এইটুকু করে সেম ভাবে করি। আমরা জাস্ট দেখো 2000 ভাগ 1 প্লাস 0.10 to the power 10, তাহলে দেখো এখানে আমাদের 771.087। ওকে, আমরা সবগুলো মানকে যদি যোগ করি তাহলে আমরা বন্ডের বর্তমান মূল্য পাবো 1351.80। ওকে প্রিয় শিক্ষার্থী, আমাদের আসতেছে এখানে 2122.89 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা এইভাবে একটি বন্ডের মূল্য সহজে নির্ণয় করতে পারি। সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা আমি এই 2 নাম্বার যে উদাহরণটা দেখিয়েছি তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন 3 নাম্বার প্রবলেমে যাব। দেখো আমাদের 3 নাম্বার প্রবলেমে কি কি ইনফরমেশন দেওয়া আছে আমরা সেই অনুযায়ী অঙ্কটা করার চেষ্টা করব। সো আমরা এগুলো কেটে দিচ্ছি। দেখো 3 নাম্বার অঙ্কের ক্ষেত্রে আমাদের কি শর্ত দেওয়া ছিল 3 নাম্বারে। সো আমরা প্রবলেম 3 এ যাচ্ছি। দেখো কি বলছে, তফতি লিমিটেড 2000 টাকা অবিহিত মূল্য। সো এখানে অবিহিত মূল্য বলতে বলছে ফেস ভ্যালু, ফেস ভ্যালুকে এমবি দ্বারা প্রকাশ করে। এখানে কত টাকা দেওয়া আছে শিক্ষার্থী? 2000 টাকা। বন্ড ইস্যু করেছে যার কুপন রেট 12%। সো আমরা জানি কুপন রেটকে ইন্টারেস্ট অর্থাৎ আয় দ্বারা প্রকাশ করা হয়। সো আয় সমান সমান 12%। আমরা বলছিলাম আয়কে টাকায় নির্ণয় করতে হয়, টাকা নির্ণয় করতে হলে আমরা লিখিত মূল্যের সাথে গুণ করতে হবে। সো 240 টাকা। দেন কি বলছে আমাদের, বলছে প্রত্যাশিত আয়ের হার যে 10% হয়, প্রত্যাশিত আয়ের হারকে আর দ্বারা প্রকাশ করা হয় 0.10। তোমাকে বলছে বন্ডের অন্তর্নিহিত মূল্য কত অর্থাৎ বর্তমান মূল্য কত। সো আমরা রিকোয়ারমেন্ট ক অনুযায়ী দেখি কি বলছে। বর্তমান মূল্য বলতে ভ্যালু অফ দা বন্ড। শিক্ষার্থী তোমরা দেখো এখানে একটা জিনিস নাই, সেটা হলো n অনুপস্থিত, n এখানে নেই, n মানে 0। সো কোন অঙ্কের মাঝে যদি
n এর মান না দেওয়া থাকে তাহলে আমরা যে ফার্স্ট শর্তটা দিয়েছিলাম সেই শর্ত অনুযায়ী অঙ্ক করতে হবে। সো ফার্স্ট শর্ত অনুযায়ী সূত্রটা ছিল ভ্যালু অফ দ্য বন্ড ইজ ইকুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড আর, ইন্টারেস্ট ডিভাইডেড আর। সো শিক্ষার্থী এখানে ইন্টারেস্ট ছিল 240 টাকা আর আর এর মান দেওয়া আছে এখানে 0.10। সো 240 টাকা কি আমরা 0.10 দ্বারা ভাগ করে দেখি আমাদের আসতেছে 2400 টাকা। 2400 টাকা। শিক্ষার্থী দেখো পরে একটা কথা বলছে, বন্ডটি বাজারে যদি 2100 টাকা বিক্রয় হয় বন্ড কি ক্রয় করা উচিত কিনা। এখানে একটি এই প্রশ্নটা সম্বন্ধে তোমাদের ধারণা থাকতে হবে, তোমরা অনেকেই এই ভুলটা করে থাকো। তোমরা খেয়াল করে দেখো বন্ডের বর্তমানে বাজার মূল্য 2400 আর তুমি কিনতে পারতেছো 2100 টাকা দিয়ে। সো তোমাকে যদি বলে যে একটা ক্যালকুলেটর তুমি কিনো এটা 500 টাকা দিয়ে কিন্তু এটার মূল্য আছে 1100 টাকা, তখন অবশ্যই তুমি সেটা কিনতে চাবে। কারণ তুমি যখন দেখবা যে বাজারে আসলে এই ক্যালকুলেটরের মূল্য হলো 1100 টাকা কিন্তু আমি তোমার কাছে 500 টাকায় বিক্রি করতে চাচ্ছি, তখন কিন্তু তুমি অবশ্যই কিনবে। সো এখানে দেখো সেম কন্ডিশন, বাজারের মূল্য হলো 2400, তোমার কাছে কেউ একজন 2100 টাকায় বিক্রয় করতে চাচ্ছে। সো তুমি 2100 টাকার বন্ড কিনে বাজারে 2400 টাকা বিক্রি করতে পারছো। সো তোমার সেল থাকবে কত 300 টাকা। সো তখন তুমি কি খ নাম্বার ডিসিশনের ক্ষেত্রে হ্যাঁ আমি এই বন্ডটি ক্রয় করতে চাই। আর যদি বর্তমান মূল্য তার থেকে কম হতো, অর্থাৎ এই ক্যালকুলেটরের বর্তমান মূল্য 300 টাকা আমি তোমার কাছে 500 টাকায় বিক্রি করতে চাচ্ছি, তখন তুমি এই বন্ড না কিনলেও চলবে, কারণ এখান থেকে কি তোমার লস হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটি কখন ঘটে, আসলে একটি বাজারে যখন মন্দ অবস্থায় যায়, কোনো প্রতিষ্ঠানের প্রতি যখন কাস্টমার বা গ্রাহক যখন আগ্রহ হারিয়ে ফেলে, তখন সাধারণত তারা এই ডিসিশনগুলো নিয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে ম্যাথমেটিক্সের টার্মগুলো দেখিয়েছি এগুলো থেকে পরীক্ষা তোমাদের প্রশ্ন আসবে। আরেক ধাঁচের অঙ্ক আছে, সেটা হলো ওয়াইটিএম ওয়াইটিসি। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সেটা পাবো। এই বলে আজকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।